ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমাদের ইউকে আসার পর প্রথম রোড ট্রিপের এক্সপিরিয়েন্স, যেখানে আমরা ভিজিট করব ওয়ার্ল্ডের ওল্ডেস্ট অ্যান্ড লার্জেস্ট অকুপাইড ক্যাসেল উইন্ডসর, ওয়ার্ল্ড হেরিটেজ সাইট স্টোনহেঞ্জ আর ট্র্যাডিশনাল ব্রিটিশ টাউন বাথ। আর সঙ্গে থাকবে বিদেশের রেন্টাল কার নিয়ে ফর দ্য ফার্স্ট টাইম ফ্ল্যাট টায়ারের গল্প। প্রায় 6 মাস পরে আমি গাড়ি টাচ করেছি। ফাইনালি আমরা এন্ট্রি করে ফেলেছি উইন্ডসর ক্যাসেলে। আমার পেছনেই দেখা যাচ্ছে স্টোনহেঞ্জকে। আমি দেবর্ষী আর আমার ওয়াইফ পৌলমী। বিশ্বের 11টা দেশ আর কলকাতা থেকে ড্রাইভ করে লাদাখ এক্সপ্লোর করাই হলো আমাদের ট্রাভেল লাইফের মেন হাইলাইটস। তাই হপ অন উইথ আস অন আওয়ার জার্নি টু ভিজিট অল 7 কন্টিনেন্টস অফ দ্য ওয়ার্ল্ড। তো বন্ধুরা, আজকে হচ্ছে 28 সেপ্টেম্বর, আর তোমরা তো আগের ভিডিওতে দেখেইছো যে বোনেরা প্যারিস থেকে চলে এসছে লন্ডনে আমাদের সাথে ক্রিসমাস কাটাতে। আজকে হচ্ছে আমাদের হবে এই লন্ডনে বা ইউকেতে ফার্স্ট রোড ট্রিপ। এই সকাল প্রায় 8টার সময় আমরা এখন বেরিয়ে গেছি বাড়ি থেকে, আর আমরা এখন যাব হচ্ছে লন্ডন সিটি এয়ারপোর্টে। আর সেখান থেকে ইউরোপ কার থেকে আমরা আমাদের গাড়ি রেন্ট করব, আর গাড়ি রেন্ট করে আজকে আমরা রোড ট্রিপ করব টুয়ার্ডস উইন্ডসর ক্যাসেল। আর দেখা यही है ये सिटी एयरपोर्ट। তো আমাদের ইউরোপ কারের সব প্রসেস শেষ হয়ে গেছে, এখন আমরা গাড়িটা পিক আপ করবো। ওই যে আমাদের গাড়ি। তাই রাইড শুরু করার আগে এর একটা ভিডিও বানিয়ে নিচ্ছি। তো চলো বন্ধুরা, আমরা এখন অল সেট আমাদের রোড ট্রিপ স্টার্ট করার জন্য। এখন আমরা থেমস নদী ক্রস করছি। এখন আমরা লন্ডনের সার্কুলার যে রিং রোড রয়েছে তার মধ্যে দিয়ে যাচ্ছি। উইন্ডসর ক্যাসেল বেশি দূর না, অ্যারাউন্ড 60 মাইলস, মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতন লাগবে। আজকে আমরা এই একটা শর্ট ড্রাইভই করছি, আর কালকে আমরা বাথ যাব, যেটা একটা প্রায় 5 থেকে 6 আওয়ার্সের ড্রাইভ। বস, কি যে ভালো লাগছে আমি বলে বোঝাতে পারবো না। প্রায় 6 মাস পরে আমি গাড়ি টাচ করেছি। এই কলকাতা থেকে আসার পর থেকে আমরা ওখানে এত রোড ট্রিপ করতাম, আর এখানে কিনা বাসে আর ট্রেনে ঘুরে ঘুরে পুরো মাথা খারাপ হয়ে গেছে। It's time for me to go, burn all bridges. All I know, I got lost along the way, fell between the foam, pulling stitches. Time to let go, so come what may. কি বৃষ্টি শুরু হয়ে গেল আজকে। ওয়েদারে ছিলই না ফোরকাস্ট যে বৃষ্টি হবে। আমরা অলমোস্ট পৌঁছে গেছি উইন্ডসর ক্যাসেলের কাছাকাছি। সাইড দিয়ে থেমস বয়ে যাচ্ছে। এই যেখানে আমরা এখন থেমস ক্রস করছি। তো এই আমরা এখন এসে পৌঁছে গেছি উইন্ডসর ক্যাসেলের সামনে। গাড়িটা পার্ক করে দিলাম, এখন সামনেই রয়েছে ক্যাসেল। তো ওখানে আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। তো আমরা অ্যাকচুয়ালি এখানে 2 মাস আগে এসেছিলাম আমাদের দুজন বন্ধুর সাথে। তখন আমরা যে টিকিটগুলো কেটেছিলাম সেই টিকিটগুলোকে তোমরা যদি এখানে অ্যাজ আ ডোনেশন ডিক্লেয়ার করো, তাহলে সেই সেম টিকিট 1 ইয়ার অবধি আবার ইউজ করা যায়। তো সেই জন্য এখন আমাদের দুজনের আর নতুন করে কোনো টিকিট লাগবে না। এই যে এইটাই হচ্ছে উইন্ডসর ক্যাসেল। এই যে এইটা হচ্ছে ট্রেন স্টেশন। তোমরা যদি ট্রেনে করে আসো, মানে GWR এ করে লন্ডন থেকে আসা যায়, লন্ডনে প্যাডিংটন স্টেশন থেকে, তাহলে এখানেই নামতে হয়। আর নেমেই এই অপোজিটেই হচ্ছে উইন্ডসর। ফাইনালি আমরা এন্ট্রি করে ফেলেছি উইন্ডসর ক্যাসেলে, আর দেখো ওয়েদারটা একদম ক্লিয়ার হয়ে গেছে।
ইংলিশ কাউন্টি বার্কশায়ারের রিভার থেমসের পাশে অবস্থিত এই ক্যাসেল প্রায় 900 বছরের ইংলিশ আর্কিটেকচারাল হিস্ট্রির প্রমাণ। 11th সেঞ্চুরিতে উইলিয়াম দ্য কনকারার এই ক্যাসেল বানিয়েছিলেন লন্ডনের আউটস্কার্টস কন্ট্রোল করার জন্য, আর একে অনেকবার এক্সপ্যান্ড আর রেনোভেট করা হয়েছিল পরবর্তীকালের মোনার্কদের দ্বারা। এটি একটি রয়্যাল রেসিডেন্স, মিলিটারি স্ট্রংহোল্ড অ্যান্ড ইভেন ওয়াজ আ প্রিজন অ্যাট সাম পয়েন্ট অফ টাইম। আর আজকের উইন্ডসর ক্যাসেল হলো ব্রিটিশ মোনার্কি, হেরিটেজ আর কলোনিয়াল পাস্টের জ্বলন্ত সিম্বল। তো কুইন এলিজাবেথ কিন্তু বাকিংহ্যাম প্যালেসে থাকতো, বাট কোভিডের পর থেকে পুরোপুরি এই উইন্ডসর ক্যাসেলে মুভ করেছিল। মানে লাস্টে যখন শরীর খারাপ হয়ে যায়, মানে একদম ডেথের আগে, তখন মুভ করেছিল হচ্ছে স্কটল্যান্ডের বালমোর ক্যাসেলে। আমার পেছনেই রয়েছে হচ্ছে উইন্ডসর ক্যাসেলের যে মেন এরিয়াটা, এর ভেতরে ফটোগ্রাফি অ্যালাউড না, কিন্তু এর ভেতরে মানে প্রচুর রুম রয়েছে, রাজার রুম, তারপরে রানীর বিভিন্ন রকমের রুম। এরপর হাঁটতে হাঁটতে চলে এলাম সেন্ট জর্জ চ্যাপেলে, আর এর ভেতরেই হলো কুইন এলিজাবেথের বারিয়াল গ্রাউন্ড, বাট সেখানে ফটোগ্রাফি অ্যালাউড না। তো আমাদের উইন্ডসর ক্যাসেল ঘোরা শেষ, এখন আমরা লাঞ্চ করব। লাঞ্চ করে রয়েছে ক্যাসেলের বাইরেই লং ওয়াক বলে একটা জায়গা, যেটা কিনা খুব সুন্দর। আর এখন চলে এসেছি উইন্ডসর ক্যাসেলের লাস্ট পয়েন্ট, যেটা হচ্ছে লং ওয়াক। এটা একটা বিশাল রাস্তা, একদম পুরো স্ট্রেট, আর দুদিকে হচ্ছে পুরো সবুজ মাঠ। মানে আমার মতে এটা হচ্ছে উইন্ডসর ক্যাসেলের বেস্ট লোকেশন। 1680s-এ কিং চার্লস II দ্বারা নির্মিত এই 2.5 মাইলসের এভিনিউ লং ওয়াক নামে পরিচিত। ডিসেম্বরে এসেছিলাম বলে বিকেল 4টের মধ্যে এখানে সানসেট হয়ে গেছিল, বাট সামারে এলে তোমরা অনেকক্ষণ এখানে সময় কাটাতে পারো আর পুরো লং ওয়াক হেঁটে দেখতে পারো। যাই হোক, এই দিয়েই শেষ হয়েছিল আমাদের ফার্স্ট দিনের রোড ট্রিপ, বাট তখনও বাকি ছিল ফান প্যাকড সেকেন্ড ডে। তো বস, আজকে হচ্ছে 29শে ডিসেম্বর, আর আজকে আমরা আমাদের রোড ট্রিপ করবো ফ্রম লন্ডন টু স্টোনহেঞ্জ, আর তারপর স্টোনহেঞ্জ টু বাথ। তো আমরা একদিনে এই দুখানা লোকেশন আজকে কভার করব। তো সেই জন্য আজকে আমরা সকালবেলা 7:30টার সময় বেরিয়ে যাচ্ছি। আর এই যে আমাদের গাড়ি, যেটা আমরা গতকাল রেন্টে নিয়েছিলাম, যেটা করে আমরা উইন্ডসর গেছিলাম, সেই গাড়ি আমাদের গ্যারেজে দাঁড়িয়ে আছে। মোটামুটি আমরা 8টার সময় স্টার্ট করলাম। আমরা এখন প্রথমে A2 হাইওয়ে দিয়ে বেরিয়েছি, এরপর আমরা N25 ধরবো, যেটা কিনা এখানকার সার্কুলার রিং রোড, সেটা দিয়ে ডাইরেক্ট স্টোনহেঞ্জ পৌঁছাতে আমাদের টাইম লাগবে 2 hours। When we wake, hear the birds and see the sun. Side by side our fears are done. Oh, the good times just begun. We know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is তো এই আমরা এখন আজকের প্রথম ব্রেক নিয়ে নিয়েছি, একটা জায়গায় একটা মানে এরকম রেস্ট স্টপ পেলাম, তো এখানে আমরা ফার্স্ট ব্রেক নিলাম, বেশ কিছু ছবি টবি তুললাম, আর ফার্স্ট টাইম এখানে আমি ইউকেতে আমার ড্রোন উড়ালাম। তোমাদের তো বলেছিলাম যে ইন্ডিয়া থেকে আসার আগে আমি আমার ড্রোনটা বেঁচে এসেছিলাম, আমার কাছে যে DJI Air 2S ছিল, যেটা কিনা খুব ভালো ড্রোন ছিল, বাট সেই ধরনের ড্রোন বিদেশে ওড়ানো নিয়ে অনেক চাপ থাকে, কেননা রুলস অ্যান্ড রেগুলেশন নিয়ে অনেক রকম ব্যাপার থাকে। সেই জন্য এখানে এসে আমি DJI Mini 3 Pro কিনেছি, যেটা কিনা 250 গ্রামের নিচে। তো সেই ড্রোনটা এখানে উড়িয়ে নিয়েছি, আর সেই ড্রোন শটগুলো এখন দেখে নাও। hear the crickets, see the moon. Side by side and through. No limit to what we can do. Oh, we know what we have, let's hold on tight. Found what we're looking for in life. Call us crazy, but things are finally right. With you and I, the future is bright. You and I, we got it. We don't need no more. Even in the hard times, you and I can weather any storm. তো আমাদের স্টপ নেওয়া শেষ করার পরে এখন আমি ড্রাইভিং সিট ছেড়ে দিয়েছি, এখন রোহিত গাড়ি চালাচ্ছে। कैसा लग रहा है रोहित गाड़ी चला के? एकदम बढ़िया मजा। यूके के रोड्स कैसा लग रहा है?
আমরা এখন প্রায় স্টোনহেঞ্জের কাছাকাছি পৌঁছে গেছি, আর মোটামুটি 10 মাইল মতন বাকি। আর এখানে আসার সাথে সাথে ওয়েদারটা খুব সুন্দর হয়ে গেল, একদম পুরো রোদ ঝলমলে ওয়েদার হয়ে গেছে। আমরা এখন অলমোস্ট পৌঁছে গেছি স্টোনহেঞ্জের কাছাকাছি, আর মাত্র 1 মাইল রাস্তা বাকি। আর এই জায়গার রাস্তাগুলো জাস্ট মানে অসাধারণ, একদম পুরো কান্ট্রি সাইডের মধ্যে দিয়ে। पार्किंग गाड़ी का वो अंदर से जाओ। हाँ अभी राइट को ले लो। ये पार्किंग स्पॉट। তো এই যে এখন আমরা স্টোনহেঞ্জের কার পার্কে চলে এসেছি, সামনে রয়েছে হচ্ছে ভিজিটার সেন্টার, সেখান থেকে এখন দেখি টিকিটের কি প্রাইস। তো সেটা কেটে তারপর আইদার এখানে বাসেও যাওয়া যায় আর তার সাথে হেঁটেও যাওয়া যায়, তো সেটা দেখি, পুরো ইনফরমেশন নিয়ে তোমাদের জানাচ্ছি। তো এই যে আমরা 23.6 পাউন্ডের টিকিট কেটে বাসে করে চলে এসেছি হচ্ছে মেন কার পার্ক থেকে এই স্টোনহেঞ্জের সামনে অবধি, আর এই সামনেই দেখা যাচ্ছে স্টোনহেঞ্জকে। প্রায় 3000 BCE-তে বিল্ট এই স্টোনহেঞ্জে রয়েছে সার্কুলার অ্যান্ড হর্সশু প্যাটার্নে সজ্জিত বিশাল বিশাল পাথর। এখানকার এক একটি পাথরের ওজন প্রায় 25 টনের কাছাকাছি। তাই এত বছর আগে এগুলিকে কি করে এখানে আনা হয়েছিল তা নিয়ে জল্পনা শেষ নেই। কেউ মনে করেন এগুলো রিলিজিয়াস আর সেরিমোনিয়াল পারপাসের জন্য ইউজ করা হতো, আবার কেউ কেউ আবার এটিকে এলিয়েনদের দ্বারা নির্মিত বলেও ক্লেম করে থাকে। এই যে দেখো আমার পেছনেই দেখা যাচ্ছে স্টোনহেঞ্জকে, অসাধারণ লাগছে, পেছন দিয়ে পুরো সূর্যটাকে দেখা যাচ্ছে। এখানে তোমরা টিকিট না কেটেও আসতে পারো, কিন্তু তাহলে এই এখন যেখান দিয়ে আমি হাঁটছি এটা তোমরা অ্যাক্সেস করতে পারবে না, তোমাদের হচ্ছে ওই বাইরের দিক দিয়ে হেঁটে যেতে হবে। আর তার সাথে তোমরা বাসটাকেও নিতে পারবে না, তোমাদের হেঁটে আসতে হবে, যেটা কিনা প্রায় আধা ঘন্টার একটা ওয়াক। তো হাতে সময় থাকলে অ্যাকচুয়ালি টিকিট না কেটে ওখানে আসাটা একটা খুব ভালো একটা অপশান। তো আমাদের স্টোনহেঞ্জ ঘোরা হয়ে গেছে, এখন আমরা আবার বাসে করে ফেরত যাব হচ্ছে কার পার্ক অবধি, আর সেখান থেকে আরও 1 ঘন্টা ড্রাইভ করে আমরা পৌঁছাবো হচ্ছে বাথ। প্রবলেম হচ্ছে এখন যেহেতু মানে শীতকাল, ওই জন্য খুব তাড়াতাড়ি সানসেট হয়ে যায়, 4টের সময় সানসেট হয়, তাই আমাদের অ্যাজ সুন অ্যাজ পসিবল পৌঁছাতে হবে। এখানে আমরা মাঝে একটা জায়গাটা স্টপ নিলাম, আর পেছনে একটা খুব সুন্দর রেনবো দেখা যাচ্ছে। জাস্ট সামনের ভিউটা দেখো, পুরো রোলিং হিলস, ইংলিশ কান্ট্রি সাইডের মধ্যে দিয়ে, অসাম। আমরা অলমোস্ট পৌঁছে গেছি বাথ, আর মোটামুটি 15 to 20 মিনিটস মতন লাগবে। আর রাস্তাঘাটগুলো খুব সুন্দর, যেরকম তোমরা দেখতেই পাচ্ছ, একদম কান্ট্রি সাইডের মধ্যে দিয়ে।
আমরা এই বাথে পৌঁছে গেছি, কিন্তু অনেক লেট হয়ে গেল, প্রায় 2:30 বেজে গেল। কেননা আমরা এখানে অ্যাকচুয়ালি 2টোর সময় পৌঁছে গেছিলাম, বাট পার্কিং পেতে পেতে প্রচণ্ড সমস্যা হলো। অ্যাকচুয়ালি গাড়ি নিয়ে আসার এটাই হচ্ছে মেন সমস্যা, এই পার্কিং করা। বাট যাই হোক, আর মাত্র 1.5 ঘন্টার দিন বাকি রয়েছে, তাই যতটা পসিবল আমরা কভার করার চেষ্টা করি। তো একটা খারাপ খবর হচ্ছে যে বাথ অ্যাকচুয়ালি আজকে বন্ধ, মানে যে মেন রোমান বাথটা, এই পেছনে হচ্ছে রোমান বাথ, মানে অ্যাকচুয়ালি বন্ধ না, টিকিটেরা হচ্ছে অলরেডি সোল্ড আউট। আমরা মানে টিকিট কিনিনি, কেননা ভেবেছিলাম এখানে এসে টিকিট মানে কিনবো, বাট যেহেতু এটা ক্রিসমাস উইক তাই সব সোল্ড আউট হয়ে গেছে। তাই আমরা এখানে এসে বাথের মেন স্পটটাই দেখতে পারলাম না। বাট ঠিক আছে, এখানে আরও বেশ কিছু ছোটো ছোটো স্পট আছে, সেগুলো কভার করি। আর নেক্সট টাইম সামারে এসে বাথটাকে আরও ভালো করে এক্সপ্লোর করবো। সমারসেট কাউন্টিতে অবস্থিত বাথ তার আইকনিক জর্জিয়ান আর্কিটেকচার, রোমান স্নানাগার আর ম্যাজেস্টিক বাথ অ্যাবিয়ের জন্য ফেমাস। এখানকার কবল স্ট্রিটস, বুটিক শপস আর ক্যাফে কালচারকে দেখতে দেখতে কাটিয়ে ফেলা যায় অনেকটা সময়। এরকমই হাঁটতে হাঁটতে চলে এলাম এভন রিভারের ধারে, যেখান থেকে দেখা যায় ফেমাস পাল্টনি ব্রিজ আর ছোট্ট একটা ওয়াটারফলসকে। তো আমরা তো ভেবেছিলাম আমাদের রোড ট্রিপ এখানেই শেষ, 2 দিন পর পর গাড়ি নিয়ে ঘোরার পর এবার ছিল আমাদের গাড়িটাকে ইউরোপ কারে রিটার্ন করার পালা। বাট ফেরার সময় হয়ে গেল হচ্ছে সমস্যা। তো বাদ থেকে লন্ডনে ফিরতে মোটামুটি ওই 3 থেকে 4 ঘন্টা মতন লাগে। তা আমরা ফিরছিলাম, আর সেদিন ছিল হচ্ছে 29 ডিসেম্বর। বাট রাত 9:30টার সময়, তখন আর মাত্র 30 মিনিট মতন বাকি ছিল আমাদের মানে লন্ডন সিটি এয়ারপোর্টে পৌঁছাতে। আর তখন আমি হঠাৎ করে গাড়ি থেকে একটা আওয়াজ পেলাম আর বুঝলাম যে গাড়ির একটা টায়ার ফ্ল্যাট হয়ে গেছে। তো সঙ্গে সঙ্গে আমি তখন গাড়িটাকে সাইড করলাম রাস্তার। আর এটা ছিল হচ্ছে একদম মানে লন্ডনের M25, যেখান দিয়ে প্রায় 70 মাইলস পার আওয়ারে গাড়ি চলছে কন্টিনিউয়াসলি, মানে যেটা প্রায় 110 থেকে 120 কিলোমিটার পার আওয়ারের কাছাকাছি। তো গাড়িটাকে সাইডে দাঁড় করালাম, পাশেই দেখলাম যে ওখানে একটা পুলিশের মানে এমার্জেন্সি বা একটা SOS ফোন রাখা ছিল। তো সেটা দিয়ে আমি সবার আগে পুলিশকে ফোন করলাম যে আমার এরকম ভাবে গাড়িতে ফ্ল্যাট হয়ে গেছে আর গাড়িতে কোনো রকম স্পেয়ার টায়ারও নেই। তো তখন ওখানে পুলিশ বললো যে তোমরা গাড়ি থেকে বেরিয়ে সাইডে দাঁড়াও, আর তোমাদেরকে অ্যাকচুয়ালি তোমাদের যে রেন্টাল কোম্পানি মানে ইউরোপ কারের সাথে কন্ট্যাক্ট করতে হবে, পুলিশ এই ব্যাপারে কোনো রকম হেল্প করতে পারবে না। আর তার সাথে এটাও বললো যে পুরোপুরি গাড়ির বাইরে দাঁড়াতে, কেননা রাত্রিবেলা পিছন থেকে কোনো গাড়ি এসে যদি মানে তোমাদের গাড়ির পেছনে মেরে দেয় তাহলে কিন্তু বিশাল বড় অ্যাক্সিডেন্ট হবে। তো সেই রাত্রিবেলা মানে 29 ডিসেম্বরের ঠান্ডা রাতে আমরা হচ্ছে রাস্তার মধ্যে দাঁড়িয়ে আছি 9:30টার সময়। তারপর আমরা ইউরোপ কারকে ফোন করলাম, বেশ কিছুক্ষণ ট্রাই করার পরে ইউরোপ কার বললো যে ঠিক আছে ওরা কোনো হেল্প পাঠাচ্ছে, কিন্তু সেটা আসতে প্রায় 30 থেকে 40 মিনিটস মতন লাগবে। তো প্রায় 30 মিনিটস পরে একটা গাড়ি এলো। এবার নর্মালি অন্য সময় কি হয় যে ইউরোপ কার বা এই ধরনের রেন্টাল কোম্পানি সঙ্গে সঙ্গে টায়ারটাকে চেঞ্জ করে দেয়, কিন্তু যেহেতু সেটা ছিল হচ্ছে মানে ক্রিসমাস উইকেন্ড, সব কিছু ছুটি, প্লাস হচ্ছে রাত্রিবেলা মানে সব দোকান বন্ধ, তাই ওরা তখন বললো যে ওরা একটা মানে টেম্পোরারি টায়ার আমাদের গাড়িতে লাগিয়ে দেবে, আর সেটা করে ওরা আমাদের লন্ডন সিটি এয়ারপোর্ট অব্দি আমাদের নিয়ে যাবে। ওখানে গিয়ে আবার ওরা যে টেম্পোরারি টায়ারটা লাগিয়েছিল সেটাকে খুলে নেবে, আর অরিজিনাল যে টায়ারটা মানে যেটা ফেটে গেছে সেটাকে আবার লাগিয়ে দেবে। আর এখানে যে এখানকার মানে অদ্ভুত সুন্দর প্রসেস, তার একটা মানে ডেমো পেলাম। মানে যখনই আমাদের মানে গাড়িটা মানে সারানো হয়ে গেছে, আমরা গাড়িটা নিয়ে আবার রাস্তায় ফিরবো, তখনই ওই যে মানে রেন্টাল কোম্পানি যে রিপেয়ার করার লোক আমাদের পাঠিয়েছিল তারা মানে পুলিশের সাথে কথা বলে ওরা
কিছু একটা টিকিট ওরা ক্রিয়েট করে, সেই টিকিটটাকে ওরা ক্লোজ করে দিল, কেননা আমার রিপেয়ারের কাজ কমপ্লিট হয়ে গেছিল। আর সঙ্গে সঙ্গে ওই যে পুরো হাইওয়েটার মানে একদম লেফট লেনটা ওরা আমাদের জন্য ব্লক করে দিল, কেননা ওরা জানে যে আমি হচ্ছে মানে হালকা স্পিডে গাড়ি চালাবো, যেহেতু আমার গাড়ির একটা টায়ার হচ্ছে টেম্পোরারি। তো পুরো একটা লেনকে ওরা ব্লক করে দিল আর বললো তোমরা মেন রোডে চলে যাও। তো আমরা তো মেন রোডে গেলাম, আমাদের পেছন পেছন ওদের যে মানে হেল্পিং কার সেটা আমাদের ফলো করলো পুরো একদম লন্ডন সিটি এয়ারপোর্ট অব্দি। মানে পুরো প্রসেসটা খুব সুইফট ছিল, বাট মানে ফার্স্ট টাইম এটা আমাদের সাথে হলো লাইফে, তাই প্রথম খুব চাপ খেয়ে গেছিলাম। আর তার সাথে তোমাদের আরো একটা ইনফরমেশন দিয়ে রাখি, সেটা হচ্ছে যে ইউকে বা ইউরোপে তোমরা যখনই গাড়ি নেবে তার সাথে একটা মানে ইন্স্যুরেন্স অলরেডি ইনক্লুডেড থাকে। তার মানে যতই গাড়ির ক্ষতি হোক না কেন ম্যাক্সিমাম এই 1000 থেকে 1200 পাউন্ডের বেশি তোমাদের পে করতে হবে না। বাট ইন কেস অফ অ্যাক্সিডেন্ট তোমরা যদি চাও যে তোমাদের কোনো রকমই যাতে মানে কোনো রকম পেমেন্ট না করতে হয়, সেক্ষেত্রে তোমাদের একটা আলাদা করে ইন্স্যুরেন্স নিতে হয়, যেটা কিনা প্রায় ডেইলি 30 পাউন্ড করে পড়ে। মানে দুদিনের জন্য নিলে 60 পাউন্ড এক্সট্রা, যেটা খুবই কস্টলি অবভিয়াসলি। তো আমি যেহেতু অনেকদিন ধরে বিদেশে গাড়ি চালাচ্ছি আর আমার সাথে কোনোদিনই এরকম কোনো জিনিস হয়নি, তো আমি ওই ইন্স্যুরেন্সটা নিইনি, যেটা অ্যাকচুয়ালি আমার বড় ভুল ছিল। সেই কারণে আমাকে পরবর্তীকালে এই ইউরোপ কার প্রায় 170 পাউন্ড এক্সট্রা চার্জ করেছিল ওই টায়ারটাকে রিপেয়ার করার জন্য। তো এখানে আমি এসে একটা জিনিস জানতে পেরেছি, এখানে রিডিউস মাই এক্সেস বলে একটা কোম্পানি আছে, বা এই ধরনের বেশ কিছু কোম্পানি আছে যারা হচ্ছে এই ধরনের এক্সেস ইন্স্যুরেন্স দেয়, বাট তাদের প্রাইসটা হচ্ছে অনেক কম। মানে রেন্টাল কোম্পানি যেখানে 30 পাউন্ড পার ডে নিচ্ছে, সেখানে এই রিডিউস মাই এক্সেস থেকে তোমরা পুরো বছরের জন্য 45 পাউন্ডে ইন্স্যুরেন্স করে নিতে পারো। বাট সেটা কিন্তু এখানকার যারা রেসিডেন্টস তাদের জন্যই ভ্যালিড, মানে যাদের এখানকার মানে কাজ করার ভিসা রয়েছে বা যারা এখানকার মানে সিটিজেন তাদের জন্যই ভ্যালিড। বাট ঘুরতে এলে সেটা মানে ভ্যালিড না, সেক্ষেত্রে তোমাদের রেন্টাল কোম্পানি থেকে ইন্স্যুরেন্স নিতে হবে। বাট সেটা যদি তোমরা নিয়ে নাও, মানে আমি এখন যেমন নিয়েছি, নেক্সট বার থেকে আমি যদি কোনো রকম গাড়ি নিয়ে কোনো রকম আমার সাথে ইস্যু হয় এরকম, সেই ক্ষেত্রে আমার নিজের পকেট থেকে রেন্টাল কোম্পানিকে আমাকে পে করতে হবে, বাট তারপরে রিডিউস মাই এক্সেস আমাকে সেই অ্যামাউন্টটা রিফান্ড করে দেবে, যেটা কিনা খুবই সুবিধাজনক। তাই ভাবলাম যে এই ইনফরমেশনটা তোমাদের সাথে শেয়ার করে রাখি, কেননা বিদেশে এসে এরকম গাড়ি নিয়ে অ্যাক্সিডেন্ট আমার সাথে আগে কখনো হয়নি, এই প্রথমবারই হলো।